প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশকে। এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেফতার হতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে পলাতক মূল আসামিকে ফিরিয়ে আনবে ভারত। এবং টি-20 বিশ্বকাপে আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তড়ি ডুবল বাংলাদেশের। টাইগারদের হার 4 রানের। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। 2008 সালের এই দিনে দীর্ঘ 11 মাস কারাভোগের পর মুক্ত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত আদর্শের যোগ্য উত্তরসূরি পরপর টানা 4 মেয়াদে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1-11 তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলার নামে আওয়ামী লীগের রাজনীতি থেকে বঙ্গবন্ধু কন্যাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই এই পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদ ভালোবাসার কাছে। আর সেই ভালোবাসাকে পুঁজি করেই এখনও নানা বাধা বিপত্তি পার করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার প্রধানমন্ত্রী। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কারাগারে বন্দী হওয়ার আগে জাতির উদ্দেশ্যে লেখা নির্ভীক এক নাবিকের কিছু উক্তি, যেগুলো একটি দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে ছাপানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবেন, যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সত্যের জয় হবেই, আমি আছি আপনাদের সঙ্গে, আমৃত্যু থাকব, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। We know under this government there cannot be a free and fair election. People cannot choose their representative under this government because the election and election result will be intimidated. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র যাদের লক্ষ্য ছিল, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যার সূত্রপাত ঘটে। 1981 সালে 17 মে বঙ্গবন্ধু কন্যা প্রিয় জন্মভূমিতে ফিরে এলে আওয়ামী লীগকে পুনর্গঠনের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেন। সেদিন থেকেই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেটে পরিণত হয় গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। তাকে রাখলো নতুন বিল্ডিং, ওখানে স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে, তাকে রাখলো সেখানে। আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, ভাঙাচোরা, নোংরা, ময়লা, ছেঁড়া, মানে একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। পরে 11 মাস পর 2008 সালের আজকের এই দিনেই কারাগার থেকে মুক্তি পান তিনি। সেই ষড়যন্ত্র আর নীল নকশা ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। বাধ্য হয় তাকে জামিন দিতে। ইতিহাসের এই কালো দিনটিকেই মুজিব আদর্শের নেতাকর্মী ও গণতন্ত্রকামী দেশের আপামর জনগণ গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে, যে দিনটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। একই বছর 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরে টানা তৃতীয়বার সহ চতুর্থবার প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখনও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্রের ভেতর দিয়ে এগুচ্ছে দেশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন
সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদোরা। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল রোববার শপথ নেন মোদি। সেই অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস, মালদ্বীপ ও সিচিলিসের নেতারা উপস্থিত ছিলেন। সফরের তৃতীয় দিনে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেলে সাক্ষাৎ করতে আসেন ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ও কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে। সৌজন্য সাক্ষাৎ হলো, সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একই সাথে কৃষি ক্ষেত্রে এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিরোধী দলের নেতাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াও 3 দিনের সফরে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বেশ কয়েকটি বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেফতার হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মরদেহের বিষয়টি নিশ্চিত হলেই অনেক কিছু প্রকাশ হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রে পলাতক হত্যাকাণ্ডের মূল আসামিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনে ভারত বিচার করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, এক্ষেত্রে সেই সুবিধা ভারত সরকার পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়ার মাংসের টুকরোগুলো মানুষের, তবে তা এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছু যারা পেয়েছেন, উদ্ধার করেছেন, সেগুলো এখন ডিএনএ টেস্ট ছাড়া আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কিনা। ডিএনএ টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যু জনিত কারণে হয়েছে কিনা। তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে, সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলে তার সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠার 75 বছরের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ, এ নিয়ে সংবাদ মাধ্যমে কাভারেজ কম। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এইচএমইতে রিপোর্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার 75 বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের বিষয়ে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলার নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের মিটিংটাও আমাদের হীরক জয়ন্তী 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরে এক ব্রিফিংয়ে হতাশা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায় না। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না, বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললে ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না।
তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। খুব দুর্ভাগ্যজনক এটা। ওবায়দুল কাদের আরও জানান, সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে 3 দিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। 21 তারিখে র্যালি থাকবে 3টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে এই প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা। এবং এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কে প্রতিপক্ষ সেটি বিবেচ্য নয় বলেও জানান ওবায়দুল কাদের। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। আইসিসি টি-20 বিশ্বকাপে আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্তের বলি হলো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হারল বাংলাদেশ। নিউ ইয়র্কে টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগারদের ভালো শুরু এনে দেন পেসাররা। মাত্র 23 রানে টপ অর্ডারের 4 উইকেট তুলে নেন তাসকিন ও তানজিম। এরপর পরিস্থিতি সামাল দেন ক্লাসেন ও মিলার। শেষ পর্যন্ত 113 রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। জবাব দিতে নেমে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে 17তম ওভারে মাহমুদুল্লাহর প্যাডে লেগে বল সীমানা পার হওয়ার সময় বিতর্কিত আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। রিভিউয়ে বাতিল হয়ে যায় আউটের সিদ্ধান্ত। রিয়াদ বেঁচে গেলেও আইসিসির নিয়মের বেড়া চালে বাতিল হয়ে যায় ওই 4 রান। শেষ দিকে হৃদয়, জাকের ও রিয়াদ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। এতে 4 রানে হারে বাংলাদেশ। ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গতকাল রাজধানীর একটি হোটেলে উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প 2041 বাস্তবায়নে বিসিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কারুশিল্পী পুরস্কার 1430 প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিসিকে চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন সহ অনেকে। এবার সারা বাংলার প্রসঙ্গ। জয়পুরহাটে ট্রাকের চাপায় রায়হান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। সোমবার রাতে জয়পুরহাট বাস স্ট্যান্ডের হারাইল এলাকাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রায়হান রাস্তায় মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এই সময় পেছন থেকে আসে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। এ বিষয়ে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার হেল্পার পলাতক রয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুস শুকুর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়ন 6 নং ওয়ার্ডের তেইল্লার দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ঘটনাস্থলে একদল শ্রমিক মোহাম্মদ ইউসুফের বাড়িতে নলকূপ বসানোর কাজ করছিলেন। এই সময় অসাবধানতা বসত ঘরের দেয়ালে থাকা বৈদ্যুতিক বোর্ডে হাত লাগে। এতে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন শুকুর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। চট্টগ্রামের ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা ব্যবস্থাকে বিএসসি সমমান মর্যাদা প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়ের
প্রকাশিত প্রজ্ঞাপনের বিরুদ্ধে ডিগ্রি ইঞ্জিনিয়ার্সের অযাচিত হস্তক্ষেপ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আইডিইবির কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইডিইবির চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ করিমউদ্দিন ও সাবেক সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রহিমুল্লাহ সহ অনেকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চট্টগ্রামের লাভ লেন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাজুস স্ট্যান্ডিং কমিটি অফ ডিস্ট্রিক্ট মনিটরিং এর চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়, নবনির্বাচিত কমিটির সভাপতি যিশু বণিক এর সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়। চট্টগ্রামে পশ্চিম আলফালা আবাসিক এলাকার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও নবনির্বাচিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে হাবিবুর রহমান মানিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং সুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন পশ্চিম আলফালা আবাসিক এলাকার উপদেষ্টা মোহাম্মদ মুসাম্মদ নুরুল আলম, মিলন কান্তি মহাজন সহ অনেকেই। পরে এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ঔষধ ছিটানো হয়। কক্সবাজার নবগঠিত ঈদগাঁ উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে এলাকাবাসী তাদের ফুল দিয়ে বরণ করেন। এরপর পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অনুষ্ঠানে স্বাগত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান নবনির্বাচিত মেম্বাররা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আহমেদ করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিন ও ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদা জান্নাত সহ আরও অনেকেই। রংপুরের তারাগঞ্জে আশ্রয় প্রকল্পের পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে ৯০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইসব ঘর হস্তান্তর করবেন। উপজেলার হাতীবান্ধা, খিয়ারভাগা, চিলাশাক ও জন্দিপাড়া 4টি স্থানে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে নতুন করে ৯০টি আশ্রয়ের ঘর নির্মাণ করে প্রশাসন। ঈদের আগে নতুন ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবারগুলো। ঘর পাওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্টের সমাপ্তি হবে বলে জানিয়েছেন সুবিধাভোগীরা। নবাব অভিযোগে আসিল, ঘর পেয়া মনে করেন দুঃখটা তার নির্মাণ হয়ে গেল। যেরকম পাচ্ছি সেরকম বাড়ি ঘরে ছিলাম, এখন বাংলাদেশ সরকার আমাদের বাড়ি দিয়েছে, পাকা বাড়িতে আছি। উন্নতি হোক বাংলাদেশ সরকারের, ভালো থাকুক। পাকা বাড়ি পাচ্ছি, অনেক সুবিধা হয়ে গেছে, অনেক ভালো আছি। এখন আমরা ভ্যান চলে, ভ্যান এই যে ভ্যান আমার আছে, ভ্যান চলে কাজ করিয়া যেটা ইনকাম করিয়া আসে এটাও করিয়া এখন ছেলে বাচ্চা নিয়ে খাইতেছি। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। এই প্রস্তাবে ভোট দেয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। গত 31শে মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবটি নিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা চামাস
গ্রিনফিল্ড। এদিকে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে হামাস। তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। কোরবানির ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে ঢাকার ধামরাইয়ের কামারপাড়া। তৈরি করা হচ্ছে ছুরি, দা, বটি, চাপাতি সহ নানা সরঞ্জাম। তবে কয়লা, লোহার দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে বলে জানান শ্রমিকরা। ধামরাই থেকে মোস্তাফিজুর রহমান বকুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ঈদুল আজহাকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত লোহার আওয়াজ, হাপারের ফোসফাস আর হাতুড়ি পেটার টুংটাং শব্দে মুখর ধামরাইয়ের কামারপল্লী। ঈদ ঘনিয়ে আসায় চাপাতি, দা, বটি, ছুরি সহ মাংস কাটার নানা সরঞ্জাম তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। কেউ আবার পুরনো সরঞ্জাম শান দিতে ভিড় করছেন কামারের দোকানে। 10 বছর ধরে কাজ করতেছি এই দোকানে, মোটামুটি ভালো ইনকাম হয়। কুরবানিদের সময় তো বেশি হয়। বছরের এই দিনকের জন্য অপেক্ষা করে কাজ করি আমরা রাত দিনই। এই কাজের দ্বারা আমরা চলাফেরা করি বেশি। কামার শ্রমিকরা জানান, কাঁচা লোহা ও উৎপাদনের উপকরণের দাম বাড়ায় বন্ধের পথে অনেক কামারশালা। লাভ কম হলেও বাপ দাদার পৈতৃক পেশা আগলে রেখেছেন অনেকে। ঈদ আসতেছে, তার জন্য ছুরি ধার দিয়ে রেডিমেডি হচ্ছে, কুরবানি দেওয়া লাগবে। টাকা তত দামে বিক্রি হয় না, যার লেগে পুরান দিয়ে আমরা করতে চাই। কামটা তো বেশি হয়, গেলে তো আর কাম কম হয়, তার তো আমাদের কাম হল বেশি। আধুনিক যন্ত্রপাতির ভিড়ে অনেকটাই হারিয়ে যাচ্ছে কামারদের তৈরি নানা সরঞ্জাম। তাই এই শিল্প টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাউজানে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে এসএসসি পরীক্ষার শতভাগ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার মেয়র এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গদায় মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওয়াহাব সহ অনেকেই। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশকে। এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেফতার হতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে পলাতক মূল আসামিকে ফিরিয়ে আনবে ভারত। এবং টি-20 বিশ্বকাপে আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তড়ি ডুবল বাংলাদেশের, টাইগারদের হার 4 রানের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।